করবেন ছাত্রগণবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা খান ভাইয়ের আগমন বাংলাদেশ জামাত ইসলামী শ্যামনগর উপজেলার উদ্যোগে আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি বিশিষ্ট আলেমে দিয়ে জননেতা জনাব মাওলানা আব্দুর রহমান বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য সাতক্ষীরার কৃতি সন্তান আমাদের শ্রদ্ধেয় নেতা সংগ্রামী জননেতা জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের অন্যতম প্রধান আলেম বাংলাদেশ জামাত ইসলামীর খুলনা অঞ্চলের সম্মানিত পরিচালক সংগ্রামী জননেতা জনাব মোহাম্মদ আব্দুল খালেক অন্যতম বিশেষ অতিথি শ্যামনগরের কৃতি সন্তান বাংলাদেশের অন্যতম প্রধান আলেম বিশিষ্ট ইসলামিক স্কলার বাংলাদেশের প্রধান দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তামিরুল মিল্লাত মাদ্রাসার সম্মানিত সুযোগ্য অধ্যক্ষ হযরত মাওলানা খলিলুর রহমান মাদানী বীর মুক্তিযোদ্ধা এ অঞ্চল থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য সংগ্রামী জননেতা জনাব গাজী নজরুল ইসলাম সহ কেন্দ্রীয় জেলা ও উপজেলার সংগ্রামী নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ শহীদ পরিবারের সদস্যবর্গ সংগ্রামী শ্রদ্ধেয় প্রিয় কর্মী ভাইসহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যিনি মেহেরবানি করে আজকের এই বিশাল কর্মী সম্মেলনে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। বিশেষভাবে শুকরিয়া আদায় করি দীর্ঘ 15.5 বছর শুধু শ্যামনগর নয় বাংলাদেশের মানুষ তাদের মনের কথা ভাষায় বলতে পারে নাই। বিশাল কর্মী সম্মেলন তো দূরের কথা, বাংলাদেশে বিরোধী দল বিশেষ করে জামাত শিবিরের লোকেরা 3 জন লোক এক জায়গায় বসলেও পুলিশকে খবর দেওয়া হতো, আর পুলিশ এসে এদেরকে গ্রেফতার করে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে সন্ত্রাস বিরোধী মামলা দেওয়া হতো। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, 2008 সালের 29শে ডিসেম্বর নির্বাচনের মাধ্যমে নির্বাচনের নামে ষড়যন্ত্রের মাধ্যমে আওয়ামী লীগ শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন করে। 8 সালের যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচন ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিন শেখ হাসিনা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ত্রিপক্ষীয় ষড়যন্ত্রের সমঝোতার নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করার পর তাদের প্রধান এজেন্ডা ছিল বাংলাদেশের মাটি থেকে ইসলাম নির্মূল করা। ইসলাম নির্মূলের কর্মসূচির অংশ হিসেবে
জামাত ইসলামের আমির এই উপমহাদেশের অন্যতম প্রধান রাজনীতিবিদ, এই উপমহাদেশের অন্যতম প্রধান আলেম, বাংলাদেশ জামাত ইসলামের আমির, সাবেক সফল দুর্নীতিমুক্ত মন্ত্রী আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী সহ জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে বিচারের নামে নাটক মঞ্চস্থ করে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলমা দেলোয়ার হোসেন সাইদি, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ কামারুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী, শহীদ প্রফেসর গোলাম আজম, শহীদ মাওলানা একেএম ইউসুফ, শহীদ মাওলানা আব্দুস সুবহান, শহীদ অধ্যাপক একেএম নাজির আহমদ, এই 11 জন নেতাকে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায় হত্যা করা হয়েছে। এমনি ভাবে জামাত এবং শিবিরের অসংখ্য নেতা কর্মীকে তারা নির্বিচারে হত্যা করেছে, গুম করেছে। লক্ষ লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে বছরের পর বছর তারা জেলখানায় আটক করে রেখেছে। কিন্তু ওরা জানে না, ওরা নির্ভর জামাত শিবিরের নেতা কর্মীদেরকে হত্যা করে ইসলামী আন্দোলন নির্মূল করা যায় না। আজকের এই শ্যামনগরের সম্মেলন এর বড় প্রমাণ। আজকে সবচেয়ে বড় সমাবেশ হয়েছে, তার মানে আপনি মাইরে শেষ করতে পারেন না। এই আন্দোলন মাইরে শেষ করা যায় না। বাংলাদেশের রাজনীতিতে যারা এই হত্যাকাণ্ডের রাজনীতি লালন করেন, চিন্তা করেন, শেখ হাসিনা থেকে তাদের শিক্ষা নেওয়া দরকার আছে। তারা নির্মূল করতে চেয়েছিল, নির্মূল করার এক পর্যায়ে তারা জামাত শিবির নিষিদ্ধ ঘোষণা করেছিল। জামাত আছে না নাই? নিষিদ্ধ কারা হয়েছে? অঘোষিত নিষিদ্ধ তারা হয়েছে যারা জামাত শিবির নিষিদ্ধ করেছিলেন। আজকের এই বিশাল কর্মী সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, জামাত নেতৃবৃন্দের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দায়ের করেছিল, যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল, যারা মিথ্যা প্রসিকিউশনে ছিল, যারা বিচারের কাজে নিয়োজিত ছিল, এই সকলকে আওতায় আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করতে হবে। আর এই ইসলাম নির্মূলের কর্মসূচি অংশ হিসাবে হেফাজতে ইসলামের শাপলা চত্বরের মিটিং এ ঘুমন্ত আলেমদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছিল, গণহত্যা চালানো হয়েছিল। আজও শাপলা চত্বরে কত মানুষ নিহত হয়েছে, কত মানুষ শহীদ হয়েছে, সত্যিকার তালিকা এখনো জাতি জানতে পারেনি। আমরা আজকে এই বিশাল কর্মী সম্মেলনে শাপলা চত্বরের হত্যাকাণ্ডের সাথে পুলিশের আইজি, তদানীন্তন ডিএমপির কমিশনার রক্তক্ষেক বেনজির আহমদ সহ জেনাগাদারা গুলি চালিয়ে এই নিরীহ আলেমদেরকে হত্যা করেছে। আজকের এই বিক্ষোভ, আজকের এই কর্মী সম্মেলন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, এই খুনিদেরকে গ্রেফতার করে বিচার করে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদেরকে বিডিআরের হেডকোয়ার্টারে হত্যা করা হয়েছে। পাখির মতো গুলি করে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। তার মধ্যে মেজর জেনারেল আছে, ব্রিগেডিয়ার জেনারেল আছে, কর্নেল আছে, লেফটেন্যান্ট কর্নেল আছে, মেজর আছে। এই রকম বড় বড় অফিসার স্বাধীনতা যুদ্ধেও শহীদ হয় নাই। কিন্তু আজও প্রকৃত খুনিরা আড়ালেই রয়ে গেছে।
আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এদেরকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করার জন্য। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে আমরা পরিষ্কার ভাবে সরকারের কাছে আহ্বান জানাতে চাই, 5ই আগস্টের পরিবর্তনের পর বিরোধী দলের 3-4টা মামলার ফাঁসির আসামিরা ইতিমধ্যেই মুক্তি পেয়ে গেছে, কিন্তু আমাদের নেতা জামাত ইসলামের তদানীন্তন ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, যাকে সেক্রেটারি ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল দায়িত্ব দিয়ে গিয়েছিলেন শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আর 14 বছর যাবত তিনি কারাগারের অন্তরীণ আছে। আজকের এই বিশাল কর্মী সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করছি, আহ্বান জানাচ্ছি, এই মুহূর্তে আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিতে হবে। এই দাবি শুধু বাংলাদেশ জামাত ইসলামের দাবি নয়, এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি এখন বাংলাদেশের মুক্তিগামী 18 কোটি মানুষের দাবি। সুতরাং সরকার যদি এই দাবির প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখান অথবা অন্য চিন্তা করেন, আমরা ইতিমধ্যে এই কর্মসূচি দিয়েছি, আজহারুল ইসলামের মুক্তি না হলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না। আপনারা ক্ষমতায় বসেন নাই, আমরা ক্ষমতায় বসেছি, এই দেশের জনগণ আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। আজহারুল ইসলামকে জেলে রাখার এজেন্ডা ফ্যাসিবাদের এজেন্ডা, এই এজেন্ডা ভারতের দাবেদারি শক্তির এজেন্ডা। আপনারা কি তাদের এজেন্ডা নিয়ে আসেন? তাহলে কেন আজহারুল ইসলাম এতদিন মুক্তি পাননি? আমরা এই মুহূর্তে আজহারুল ইসলামের মুক্তি চাই। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, শুধু ইসলাম নির্মূলের নামে এই দেশকে ফ্যাসিবাদী শাসন প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের মুখের ভাষা তারা কেড়ে নিয়েছে। যারা এই সরকারের বিরুদ্ধে কথা বলতেন তাদেরই গলা টুটি চেপে ধরা হতো, তাদেরকে খুন করা হতো, অথবা গুম করা হতো, অথবা গ্রেফতার করে জেলখানায় বন্দী করা হতো। তারা যে গণতন্ত্রের জন্য দেশের মানুষ জীবন দিয়ে স্বাধীনতা লাভ করেছে, এই গণতন্ত্রকে তারা গলাটি হত্যা করেছে। তারা অনেকেই বাংলাদেশের রাজনীতিতে কোন বাতল্য বলে যে আওয়ামী লীগ নির্বাচনে আসবে কিনা। আওয়ামী লীগ তো নির্বাচন ব্যবস্থায় বিশ্বাসই করে না। আওয়ামী লীগ যদি নির্বাচনী ব্যবস্থায় বিশ্বাস করত তাহলে 14 সালে বাংলাদেশে ভোট হয়েছে না, 18 সালে হয়েছে না, 24 সালে হয়েছে না। সুতরাং নির্বাচনী ব্যবস্থাই মানে না। এখন আবার তাদের জন্য মায়া কান্না করেন কারা? আমাদের বক্তব্য পরিষ্কার, দেশবাসীর বক্তব্য পরিষ্কার। গত 15.5 বছরে আর শেষের দিকে 7 মাস 5 দিন, বিশেষ করে জুলাই বিপ্লবে 2000-এরও অধিক মানুষকে গণহত্যা করে গুলি করে হত্যা করা হয়েছে। এই গণহত্যার দায়ে এদের মধ্যেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের মন্ত্রী, এমপি, সরকারের উচ্চপদস্থ কিছু দলদাস, ভারতের তাবেদার পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। গণহত্যার বিচার
বিচারের রায় অবিলম্বে ঘোষণা করতে হবে। শেখ হাসিনা সহ এ গণহত্যার দায়ে যারা জড়িত এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করতে হবে। ফ্যাসিবাদের দোসর যারা সরকারের ভিতরে বাইরে আছে, আমরা সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাতে চাই, সরকারের ভিতরে বাইরে, সরকারের ভিতরেও ফ্যাসিবাদের দোসর আছে। এমনকি লোকের মুখে শোনা যায় প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা আশেপাশেও ফ্যাসিবাদের দোসর আছে। আমরা প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানাবো, অবিলম্বে সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের দোসর যারা আছে এদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আর 5ই আগস্ট জনতার আন্দোলনের মুখে ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদের প্রধান নায়িকা, ভারতের তাবেদার ঘসিটি বেগম, যিনি পদত্যাগ করে বিদেশে পালিয়ে গিয়েছেন, উনি ভারত থেকে মাঝে মধ্যে ফেসবুকে বলেন ঠুস করে ঢুকে বলবেন। আমি দেশের বহু মিটিং এর কথা বলছি এবং এই ঠুস করে ঢুকে পড়ার কথা শুনে বাংলাদেশে আবার কেউ উকিঝুঁকি মারে। আমি তাদেরকে বলবো, আপনাদের নেত্রীর বাংলাদেশে আর ফিরে আসার সম্ভাবনা নাই। হ্যাঁ, ফিরে আসবে, ট্রাইব্যুনালের মামলার আসামি হিসাবে ফিরে আসবে ইনশাআল্লাহ। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাবো, শেখ হাসিনা সহ এই ফ্যাসিবাদের সাথে যারা জড়িত ছিলেন তারা পৃথিবীর যেখানেই থাকো তাদেরকে আপনি গ্রেফতার করে বাংলাদেশে নিয়ে আসুন, জনগণের মুখোমুখি করুন। আর যারা উকি ঝুঁকি মারেন তাদেরকে আমরা বলবো উকি ঝুঁকি মারা বাদ দেন। যে যত উকি ঝুঁকি মারবেন তিনি তত বিপদ করবেন। তার কারণ বাংলাদেশের মানুষ বাংলাদেশে আর ফ্যাসিবাদ ফিরে আসতে দেবে না। শুধু তাই নয়, বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণ আর নতুন কোন ফ্যাসিবাদ কায়েম হতে দেবে না ইনশাআল্লাহ। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, তারা বাংলাদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। একজন অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি উনি বলছেন যে আমরা শপথপত্র রাজনীতিবিদ। এ বাহাদুর এখন আছে, আপনি বিচারপতি, আপনি কেমনে বলেন আপনি শপথপত্র রাজনীতিবিদ? আর এক বাহাদুর অ্যাপিলেট ডিভিশনের বিচারপতির নামে কলম, উনি টকশোতে এসে বলতেন আজ সাইদ ইসাককে ফাঁসি দিছি, আজ নিজাম ইসাককে ফাঁসি দিছি। ওই ভদ্রলোক এখন কোথায়? ওই ভদ্রলোক কোথায় পাওয়া গেছে জানেন? কোথায় পাওয়া গেছে? সিলেটের বর্ডারে পাওয়া গেছে, জঙ্গলের মধ্যে। আমি বলতাম যে আপনি বিচারপতি সাহেব আপনি জঙ্গলে গেলেন কেন? আসলে কেন গেছিল জানেন নাকি? পালানোর জন্য গেছিল। আপনি পালাইতে গেলেন কেন? এরপরে জনগণ তাকে পেয়েছে কি অবস্থা? জঙ্গলের মধ্যে কলার পতাকা আইতে শুয়ে আছে। পাবলিক সেখানে তাকে আনছে কিভাবে? গলায় গামছা লাগায়। আচ্ছা বলেন তো, গ্রামে গলায় গামছা লাগায় কাদেরকে? শুধু চোর না ছেঁচড়া চোর? এই ছেঁচড়া চোরদেরকে মানুষ গলায় গামছা লাগায়। সম্মানিত সংগ্রামী শ্যামনগরবাসী, আপনাদের কাছে আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, এই যে সরকার ভোটার তালিকা করতেছে, ভোটার তালিকায় আমাদের নেতৃবৃন্দকে আমি বলবো, আপনাদেরকেও আমি বলতেছি, এই ভোটার তালিকায় আমরা নির্বাচন কমিশনকে বলবো, এই যে আওয়ামী লীগের আমলে 2 কোটি ভুয়া ভোটার বানিয়েছিলেন, এই ভোটার আপনি বাদ দিবেন কিভাবে?
এটা জাতির কাছে পরিষ্কার করতে হবে। এই 17 বছরে যত মানুষ বাংলাদেশে মারা গেছে, এই মৃত ব্যক্তিদেরকে ভোটার তালিকা থেকে আপনি কেমনে বাদ দিবেন, এটা ঘোষণা করে বলতে হবে। আর এই 17 বছরে যারা ভোটার হওয়ার বয়স হয়েছে, অর্থাৎ 8 সালে জানুয়ারির আগে যাদের জন্ম হয়েছে, তারা সবাই ভোটার হওয়ার সুযোগ পাবে। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, যেন তেন প্রকারের কোন নির্বাচন বাংলাদেশের মানুষ মানবে না। দীর্ঘ 24-25 বছর মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। সুতরাং ভোটাধিকার আদায়ের জন্যই আবু সাইদ মুগ্ধরা জীবন দিয়েছেন, ভোটাধিকার প্রতিষ্ঠার জন্যই বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ রক্ত দিয়েছে। আর ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন হবে না, এইটা বাংলাদেশের মানুষ মানবে না। অনেকেই নির্বাচন চায়, তাড়াতাড়ি চায়, আমরাও চাই, কিন্তু আমরা মনে করি একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, এই সংস্কার করেই নির্বাচন দিতে হবে। শুধু ক্ষমতার পালা বদলের জন্যই এই দেশের মানুষ জীবন দেয় নাই, রক্ত দেয় নাই। এখনো অসংখ্য শহীদ পরিবার তাদের লাশ খুঁজে পায় নাই। হাজার হাজার মানুষ পঙ্গু, 5-17 অধিক মানুষ অন্ধ হয়ে গিয়েছে, শত শত মানুষ পা হারিয়েছে, চোখ হাত হারিয়েছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখনো এই বাংলাদেশে তাদের রক্তের উপর দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তাদের চিকিৎসার জন্য রাজপথে আন্দোলন করে রাস্তা বন্ধ করে রাখছে আহত লোকেরা। লজ্জা এই জাতির, লজ্জা এই জাতির। আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বলবো, অবিলম্বে এই আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করুন। আর আহত পরিবারকে আমরা 5ই আগস্টের পর আমাদের নেতা আমির জামাত ডক্টর শফিকুর রহমানের সাথে আমরা 7ই আগস্ট ঢাকা মেডিকেল কলেজে গিয়েছিলাম আহতদের দেখার জন্য। সেখানে আমরা যে দৃশ্য দেখেছি, আহতদের অধিকাংশই রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ফুটপাতের দোকানদার। তাদের পরিবারের লোকেরা বলছেন, স্যার উনি একমাত্র আমাদের এই 6 জনের সংসারের উপার্জনক্ষম ব্যক্তি। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, আহতদের চিকিৎসার পাশাপাশি আহতদেরকে পুনর্বাসনের কার্যকর ব্যবস্থা নেবে। যারা শহীদ হয়েছেন, শহীদ পরিবারকে আমরা ঘোষণা দেই নেই কোন সময়, যত লোক শহীদ হয়েছে সকল শহীদ পরিবারকে জামাত ইসলামের পক্ষ থেকে 2 লক্ষ করে টাকা আমরা আপাতত দিয়েছি। আমার ধারণা সরকারও সেটা করেন, এটার দায়িত্ব ছিল সরকারের। শুধু তাই নয়, আজকের এই বিশাল কর্মী সম্মেলনে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, প্রত্যেক শহীদ পরিবার থেকে তাদের যোগ্যতা অনুযায়ী 1 জন করে সদস্যকে সরকারি চাকরিতে নিয়োগ করতে হবে। সংগ্রামী ভাই বোন বন্ধুগণ, আপনারা পত্রিকায় দেখেছেন 24 লক্ষ কোটি টাকা এই ফেসিবাদের আমলে বাংলাদেশ থেকে বিদেশে পাচার হয়েছে। বিদেশে পাচার করে তারা বিদেশে বেগম পাড়া তৈরি করেছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, এই পাচারকৃত টাকা ফেরত আনতে হবে। আর পাচারকৃত ব্যক্তিদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দুর্নীতিবাজ কোন দলের লোক হতে পারে না,
দুর্নীতিবাজ দেশের শত্রু, জনগণের শত্রু, স্বাধীনতার শত্রু। ওদের ক্ষমা নাই, ওদের ক্ষমা নাই। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের রাজনীতিতে আরেকটা কথা কয়ে যায়, কেউ জামাতের উত্থান দেখে অনেকের গা গরম হয়ে গেছে এবং তারা একটু চোখ এদিক ওদিক করে কথা বলে। আমরা তাদেরকে পরিষ্কার বলে দিতে চাই, জামাত শিবিরের ব্যাপারে চোখ রাঙায় লাভ নাই। আপনারা ভালো করেই জানেন যে শক্তি, যে দল ফ্যাসিবাদের দোসর, ফ্যাসিবাদী শাসনকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, সেই দলকে চোখ রাঙায় লাভ হবে না। বাংলাদেশের জনগণের মধ্যে, বাংলাদেশের গ্রামে গঞ্জে, নগরে বন্দরে, বাংলার প্রতিটি প্রান্তরে আওয়াজ উঠেছে। চারশো থেকে সচিবালয় পর্যন্ত সব পথ দেখা শেষ, জামাত ইসলামীর বাংলাদেশ। এজন্য আজকের এই সম্মেলনে জামাতের কর্মী সমর্থকদের কাছে আমি আহ্বান জানাতে চাই, জামাত ইসলামী বাংলাদেশ বাংলাদেশে একটি সুখী, সমৃদ্ধশালী, চাঁদাবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, দখলবাদ মুক্ত, আধুনিক, মানবিক, ইসলামী কল্যাণ রাষ্ট্র কায়েম করতে চায়। আর এই রাষ্ট্র কায়েমের অংশ হিসাবে এই আসনে জামাত ইসলামী ইতিমধ্যে আগামী নির্বাচনের জন্য মনোনয়ন দিয়েছেন বীর মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলামকে। আপনাদের নেতা, আগেও আপনারা তাকে নির্বাচিত করেছেন। আমরা বিশ্বাস করি এবার আপনারা বিপুল ভোটে তাকে নির্বাচিত করবেন। এর সাথে সাথে আরেকটি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করতে চাই, জামাতকে যদি বাংলাদেশের মানুষ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, আমরা দেশের শাসক হব, আমরা রাজা হব না, আমরা জনগণকে প্রজা বানাবো না, আমরা জাতির সেবক হব ইনশাআল্লাহ। জামাত যদি ক্ষমতায় যায় তাহলে বাংলাদেশে বেকার থাকবে না। আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশ স্বয়ং সম্পূর্ণ রাষ্ট্র হিসাবে পৃথিবীর ইতিহাসে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। জামাত যদি ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, আমরা 18 কোটি মানুষের 36 কোটি হাতকে আমরা কর্মে পরিণত করব ইনশাআল্লাহ, শক্তিতে পরিণত করব ইনশাআল্লাহ। জামাত ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, নারীরা সবচাইতে লাভবান হবে, মহিলারা লাভবান হবে, অমুসলিমরা লাভবান হবে। মুসলমান নাগরিক যেমন তার নাগরিক অধিকার পাবে, একজন অমুসলিম নাগরিকও তার অধিকার পাবে। একজন মুসলমান যেমন তার ধর্মীয় অধিকার পাবে, একজন অমুসলিমও সেই ধর্মীয় অধিকার পাবে। কাজেই এরকম একটি রাষ্ট্র ব্যবস্থা বাংলাদেশে কায়েম হোক, এরা চান কারা কারা? হাত তোলেন দেখতে। সুতরাং আসুন আমরা দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলেই ঐক্যবদ্ধভাবে এই দেশকে আগামী দিনে সুন্দর কল্যাণের দেশ যাবে আমরা করে বলবো ইনশাআল্লাহ। সেই মহান আন্দোলনে শ্যামনগরবাসী ঐতিহাসিক ভূমিকা পালন করবেন, সেই প্রত্যাশা রেখে আপনাদের প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশ স্বাধীন হয়েছে তিনটি মৌলিক উদ্দেশ্যকে সামনে রেখে, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার, এই তিনটি মৌলিক আদর্শকে সামনে রেখে বাংলাদেশের জনগণ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল। উভয় পক্ষে যুদ্ধ হয়েছিল, কামান গোলাগুলি
রাইফেল সব দিয়ে যুদ্ধ হলো, যুদ্ধে পাকিস্তানি সেনারা পরাজিত হলো, বাংলাদেশ স্বাধীন হলো। এই স্বাধীনতার মৌলিক স্পিরিটটা ছিল যে পাকিস্তানের শাসক ইয়াহিয়া খানের বিরুদ্ধে যখন আইয়ুব খানের বিরুদ্ধে গণ আন্দোলন হলো, গণ আন্দোলনের পরে ইয়াহিয়া খান ক্ষমতায় এসে তিনি নির্বাচনের দিন ঘোষণা করলেন। বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে সেদিন রায় দিয়েছিল, কিন্তু পাকিস্তানের শাসকরা আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তর করেনি। প্রিয় ভাইরা আমার, তারা নির্বাচন করালেও ক্ষমতা হস্তান্তর করলো না, গণতান্ত্রিক ব্যবস্থা মেনে নিল না। এর ফলে বাংলাদেশের জনগণ ফুঁসে উঠেছিল, যুদ্ধ করেছিল, যুদ্ধে বিজয়ী হলো। কিন্তু বড়ই আফসোস, আওয়ামী লীগ এদেশের বুকে তারা গণতন্ত্র হত্যা করলো, তারা দেশে স্বৈরতন্ত্র কায়েম করলো, সকল দল নিষিদ্ধ করে বাকশাল কায়েম করলো। প্রিয় ভাইরা আমার, সকল পত্রিকা নিষিদ্ধ করে 4টি সরকারি পত্রিকা চালু রেখেছিল। 1974 তাদের দুর্নীতি দুঃশাসনের কারণে দুর্ভিক্ষ সৃষ্টি হলো, বাংলাদেশে লক্ষ লক্ষ জনতা সেদিন মারা গেছিল। প্রিয় ভাইরা আমার, এভাবেই করে আমরা দেখলাম যে 53 বছরের ইতিহাস একের পর এক স্বৈর শাসন আমাদের দেশে চেপে বসেছিল। আমরা দেখলাম এরশাদ সাহেব, তিনি প্রায় 9 বছর এদেশে স্বৈর শাসন তিনি দিয়ে রেখেছিলেন। গণঅভ্যুত্থানের মাধ্যমে তার বিদায় হলো। 2009 সালে শেখ হাসিনা তিনি নির্বাচনের নামে প্রহসন করে তিনি ক্ষমতায় আসলেন। তিনি ক্ষমতায় এসে নির্বাচন ব্যবস্থা তিনি ধূলিসাৎ করে দিলেন। প্রিয় ভাইরা আমার, আমরা ইয়াহিয়া খানকে, আমরা পাকিস্তানের শাসক, তাকে আমরা ঘৃণা করি, তাকে আমরা পাকিস্তান বাংলাদেশের জনগণের শত্রু মনে করি। কিন্তু তিনি তো একটি নির্বাচন দিয়েছিলেন, ক্ষমতা হস্তান্তর করেননি। কিন্তু শেখ হাসিনা তো তিনি নির্বাচনই দেননি। তিনি 2014 সালে একদলীয় নির্বাচন বিনা ভোটে 154টি আসন, 2018 সালে দিনের ভোট রাতে করালেন, আর 24 সালে দামি নির্বাচন করলেন, একদলীয় নির্বাচন। বাংলাদেশের জনগণকে গণতান্ত্রিক অধিকার, নির্বাচনের অধিকার, শাসনতান্ত্রিক সাংবিধানিক অধিকার, রাজনৈতিক কার্যকলাপ করার অধিকার, সকল অধিকার থেকে আমাদেরকে হরণ করা হয়েছিল। এই জন্য আমি বলি যে পাকিস্তানের শাসকদের চেয়েও আওয়ামী লীগের এই দুঃশাসন অতীব ভয়ঙ্কর ছিল। প্রিয় ভাইরা আমার, আমরা আমাদের দেশ আজকে কোন অবস্থায় আমরা আছি? আজকে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করে দেশ ফোকলা হয়ে গিয়েছে, দেশের অর্থ ব্যবস্থা ধূলিসাৎ হয়ে গিয়েছে। নির্বাচন ব্যবস্থা, প্রশাসনিক ব্যবস্থা, বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে এই আওয়ামী শাসক চক্র। প্রিয় ভাইরা আমার, এ দেশ আমরা কিভাবে গড়ব? এ দেশকে তো গড়ে তুলতে আমাদের হবেই। আমরা এ দেশের নাগরিক, এই দেশকে আমরা সুখে শান্তিতে আমরা থাকতে চাই। 18 কোটি মানুষকে আমরা সুখে শান্তিতে বসবাস করতে চাই। আমাদের সামনে ফর্মুলা কি? এ পর্যন্ত তো আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, এ জাতি দেখেছে, বারবার বিএনপির শাসন দেখেছে, জাতীয় পার্টির শাসন দেখেছে। প্রিয় ভাইরা আমার, কিন্তু দুর্নীতি মুক্ত একটি বাংলা, একটি দুঃশাসন মুক্ত একটি বাংলা, সন্ত্রাস মুক্ত একটি বাংলা তো কোন সরকারই তো তারা দিতে পারেনি। প্রিয় ভাইরা আমার, আমি মনে করি 1400 বছর আগে প্রিয় নবীজি তিনি যে ফর্মুলা দিয়েছিলেন একটি সমাজকে শান্তির সমাজ বানানোর জন্য, আসুন আমরা সবাই আল্লাহ রসুলের দিকে আমরা ফিরে তাকাই। তিনি বলেছিলেন যে তোমরা তোমাদের সমাজে মাটির নিচের অংশের চেয়ে মাটির উপরের অংশ তখনই শান্তিময় হবে যদি তোমাদের সমাজের নেতারা যদি ভালো মানুষ হয়, তোমাদের ধনীরা যদি দানশীল হয়, এবং তোমাদের পারস্পরিক কাজকর্ম যদি পরামর্শের ভিত্তিতে হয়। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রসুলের সেই দৃষ্টান্ত, সেই হেদায়েত, সেই দিক নির্দেশনা অনুযায়ী
আসল বাংলার জমিনে আমরা সব মানুষের, যোগ্য মানুষের, চরিত্রবান নামাজি পরেশগার মানুষের নেতৃত্ব আমরা কায়েম করি এবং এদেশের ধনীদেরকে আমরা দানশীল হওয়ার আহ্বান জানাই। আমরা দেশের গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে শুরাই সিস্টেম তথা পারস্পরিক পরামর্শের ভিত্তিতে কাজ আমরা এদেশে এস্টাবলিশ করি, তাহলে আমরা আমাদের দেশকে গড়ে তুলতে পারবো। প্রিয় ভাইরা আমার, এদেশের অন্যান্য রাজনৈতিক দল তারা তাদের নেতৃত্ব এবং কর্মী বাহিনী কিভাবে গড়ে তোলে সেটা তো আমরা চোখের সামনেই দেখতে পাচ্ছি। বাংলাদেশ জামাত ইসলামী তার নেতৃত্ব এবং কর্মী বাহিনী গড়ে তোলার জন্য তারা যে প্রক্রিয়া গ্রহণ করছে, জামাত ইসলামী এদেশে সৎযোগ্য নাগরিক, সৎযোগ্য নেতৃত্ব তৈরি করার এক কারখানা। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশ জামাত ইসলামের 2 জন মন্ত্রী 3টি মন্ত্রণালয় পরিচালনা করার মাধ্যমে তারা দেখিয়ে দিয়ে গেছেন যে কিভাবে দুর্নীতি মুক্ত একটি প্রশাসন চালানো যায়। 3টা মন্ত্রণালয় পরিচালনা করার মাধ্যমে তারা প্রমাণ করে গেছেন দুর্নীতির মহাসাগরের মধ্যে থেকেও কি করে নিজেদেরকে দুর্নীতি মুক্ত রাখা যায়, কি করে মন্ত্রণালয়কে যোগ্যতার সঙ্গে মন্ত্রণালয় পরিচালনা করা যায়, এ কথা তারা দেখিয়ে দিয়ে গেছেন। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশের আমাদের জাতীয় সংসদের সম্মানিত সদস্য বৃন্দ তারা পার্লামেন্টে তাদের ভূমিকার মাধ্যমে তারা সে কথা প্রমাণ করেছেন সৎ এবং যোগ্যতা। প্রিয় ভাইরা আমার, এই সাতক্ষীরায় 5 জন এমপি তারা জাতীয় সংসদে তারা ভূমিকা রেখেছেন। আমাদের অ্যাডভোকেট শেখ আনসার সাহেব কেন্দ্রীয় নেতা ছিলেন, তিনি তারাপদরার এমপি ছিলেন। কাজী শামসুর রহমান সাহেব পরপর 3 বার তিনি সাতক্ষীরা সদরের নির্বাচিত এমপি ছিলেন। মাননীয় রিয়াসত আলী সাহেব আসানসোলের 2 বার এমপি ছিলেন। আমাদের গাজী নজরুল সাহেব এই শ্যামনগরের তিনি 2 বার এমপি ছিলেন। প্রিয় ভাইরা আমার, আপনারা লক্ষ্য করুন, এই সাতক্ষীরার অন্যান্য দলের এমপি মন্ত্রীরাও যারা ছিলেন তাদের জীবনধারা, তাদের আয় ব্যয়, তাদের সম্পদ, তাদের বাড়িঘর, তাদের বিত্ত বৈভব, আর জামাত ইসলামের নির্বাচিত এমপি সাহেবদের তাদের বিত্ত বৈভব, তাদের ছেলে মেয়েদের জীবন, তাদের পারিবারিক সম্পদ, এটা তুলনা করলেই বোঝা যায় সৎ এবং যোগ্য নাগরিক হিসাবে কিভাবে জামাত ইসলামী লোকেরা তারা কিভাবে দায়িত্ব পালন করে এবং করেছে। প্রিয় ভাইরা আমার, তাই আমরা দাবি করতে পারি যে জামাত ইসলামের তৈরি নেতৃত্ব কিভাবে তারা দেশ এবং জাতি গড়বে। আগামী দিনের বাংলাদেশ জামাত ইসলামী কে যদি আল্লাহ তাআলা ক্ষমতা দেন, তাহলে জামাত ইসলামী প্রমাণ করতে পারবে তার সৎ এবং যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশের হাজার সমস্যার সমাধান করবে ইনশাআল্লাহ। আসুন আমরা শ্যামনগর কালীগঞ্জের এই আসন থেকে গাজী নজরুল ইসলাম সাহেবকে জয়ী করে আগামী দিনের বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য ভূমিকা রাখি, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد। শ্যামনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উপজেলা আমির জনাব মাওলানা আব্দুর রহমান, আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সহকারী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট রাজনীতিক, সাবেক ছাত্র নেতা জনাব মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন দীর্ঘকালের সাতক্ষীরা জেলার দায়িত্ব পালনকারী বিশিষ্ট সংগঠক, বিশিষ্ট নেতা, আপনাদের আমাদের সকলের প্রিয় মুখ, জামাত ইসলামী বাংলাদেশ জামাত ইসলামের নির্বাহী পরিষদের সম্মানিত সদস্য জনাব অধ্যক্ষ ইজ্জতুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন। এই শ্যামনগরের কৃতি সন্তান শুধু নয়, গোটা বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য জনাব খলিলুর রহমান মাদানী, আমাদের সাবেক এমপি
এতক্ষণ যিনি বক্তব্য রাখলেন প্রিয় মুখ জনাব গাজী নজরুল ইসলাম, সাতক্ষীরা জেলার সম্মানিত জেলা আমির অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল সহ অন্যান্য সম্মানিত নেতৃবৃন্দ, হযরতে ওলামায়ে কেরাম, সাংবাদিক বন্ধুগণ, প্রাণ প্রিয় কর্মী সাথী ভাইরা, আজকের এই কর্মী সম্মেলন প্রমাণ করে তারা যেটা চেয়েছিল যে বাংলার জমিন থেকে জামাত ইসলামীকে নির্মূল করে দিতে, কিন্তু আসলে তা তারা পারে নাই এবং পারবেও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, আল্লাহর নূরকে তারা মুখের ফু দিয়ে নিভায়ে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে নিজেই প্রজ্বলিত করেছেন। হযরতে মাওলানা মতিউর রহমান নিজামী আমাদের সম্মানিত আমির জামাত, তিনি শাহাদাত বরণ করেছেন। তার সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, শীর্ষ নেতৃবৃন্দ 11 জন তারা ফাঁসিতে শাহাদাত বরণ করেছেন, জেলখানায় তিলে তিলে তারা শহীদ হয়েছেন। হাজার হাজার নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন। বুলডোজার দিয়ে বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, কারোর চোখ চলে গেছে, হাত গেছে, পা গেছে, কিন্তু আমরা বাতিলের সামনে মাথা নত করি নাই। আল্লামা ইকবালের একটা কবিতা আমি এই প্রসঙ্গে বলতে চাই। আল্লামা ইকবাল বলেছেন বাতিল সে দফনে ওয়ালে আয়ে आसमां नहीं हम सौ बार कर चुका है तो इम्तिहान हमारा। হে আল্লাহ, তুমি সাক্ষী, বাতিলের সামনে কোনোদিন আমরা মাথা নত করি নাই। হাজার বা শতবার তুমি আমাদেরকে পরীক্ষা করেছো, এ পরীক্ষায় আমরা বিজয়ী হয়েছি। সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের এই প্রেক্ষাপট পরিবর্তনের ধারাবাহিকতায় জামাত ইসলামী বাংলাদেশের ত্যাগ এবং কোরবানি সবচেয়ে বড়। আপনারা এবং আমরা আগামী দিনের বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, সুষম বাংলাদেশ, এখানে নিরপেক্ষ বাংলাদেশ, মানবতার বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের বাংলাদেশ তৈরি করার জন্য আমরা প্রস্তুত। ওই আবু সাইদের মতন দুই হাত বাড়িয়ে দিয়ে বুক টান করে আবু সাইদ যেমন বলেছিল যে বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছে গুলিকর। জামাত ইসলামীর কর্মীরা, নেতারা, আপনারা, আমরাও তৈরি আছি এ দেশকে শান্তির দেশে পরিণত করার জন্য, কল্যাণমূলক রাষ্ট্র তৈরি করার জন্য। যদি ওরকম হাজারো আবু সাইদ লাগে, আমরা আবু সাইদের মতন বুক টান করে গুলি খাওয়ার জন্য তৈরি আছি। তবু এই দেশকে আমরা বাতিলের হাতে তুলে দেব না। ওই মুগ্ধরা বলেছিল পানি রাখবে, পানি মৃত্যুর একেবারে জীবন সামনে এসে নিজে পানি পান না করে সে পানি পান করানোর চেষ্টা করেছিল। ভাইরা আমার, আমাদের মধ্যে তরুণ এবং যুবকদের মধ্যে মুগ্ধ আছে। এক আবু সাইদ, এক মুগ্ধ চলে গেলেও হাজার আবু সাইদ এবং হাজার মুগ্ধরা তৈরি আছে এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সম্মানিত বন্ধুগণ, শ্যামনগরের মাটি ইসলামের জন্য, দিনের জন্য, মানবতার জন্য এটা দুর্জয় ঘাঁটি। আপনাদের সাবেক এমপি মহোদয় আপনাদেরকে সাথে নিয়ে এই শ্যামনগরকে গড়ার জন্য যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, আগামী দিনের শ্যামনগরকে সেই পর্যায়ে, সেই টার্গেটে, সেই প্রয়োজনকে পূরণ করার জন্য আমরা তাকে আবার কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের কাছে নমিনি ঘোষণা করছি। আপনারা কি গাজী নজরুল ইসলামকে সামনে রেখে তাকে নির্বাচিত করে শ্যামনগরকে, কালীগঞ্জকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা প্রস্তুত? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনে এ পর্যায়ে এই বিশেষ অতিথির বক্তব্য পেশ করবেন শ্যামনগরের সাবেক ইসলামী আন্দোলনের দিকপাল, সাবেক অধ্যক্ষ, আমাদের শ্রদ্ধেয় ছাড় তালার নমিনি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী
শ্যামনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শ্যামনগর এবং কালীগঞ্জের আংশিক এলাকা নিয়ে আজকের এই জনসভার কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি আমাদের এই উপজেলার সুযোগ্য আমির আমাদের স্নেহভাজন মাওলানা আব্দুর রহমান উপস্থিত আছেন। আজকের এই বিশাল জনসভার সম্মানিত প্রধান অতিথি জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক তুখোড় ছাত্র নেতা বারবার কারা বরণকারী মুজাহিদ বক্তা বিশিষ্ট চিন্তাবিদ গবেষক আমাদের প্রাণ প্রিয় ভাই মাওলানা রফিকুল ইসলাম খান উপস্থিত আছেন। সাতক্ষীরা জেলার সাংগঠনিক রূপকার আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন অধ্যক্ষ ইজ্জতুল্লাহ, যিনি তারা এবং কল্লোয়ার জামাত ইসলামের নমিনি ঘোষিত হয়েছেন, উপস্থিত আছেন। সাতক্ষীরার প্রাণ পুরুষ প্রখ্যাত মুহাদ্দিস আলেমে দ্বীন আমাদের রাহবার সাতক্ষীরা সদরের মনোনীত নমিনি মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব উপস্থিত আছেন। আমাদের এই শ্যামনগরের প্রিয় নেতা কেন্দ্রীয় দায়িত্বশীল বিশিষ্ট লেখক এবং গবেষক আলেমে দ্বীন ডক্টর খলিলুর রহমান মাদানী উপস্থিত আছেন। সাতক্ষীরা জেলা জামাতের সুযোগ্য আমির আমাদের প্রাণ প্রিয় ভাই বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক শহীদুল ইসলাম মুকুল, সাতক্ষীরা জেলার সুযোগ্য সেক্রেটারি সাহেব বিশিষ্ট ছাত্র নেতা কালীগঞ্জ এলাকার সম্মানিত ভাই মাওলানা আজিজুর রহমান সাহেব, মঞ্চের একজন উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন রাহবার এলাকার পীর সাহেব নামে খ্যাত জয়নগরী মাওলানা নিসারউদ্দিন সাহেব, অন্যান্য সম্মানিত দায়িত্বশীল নেতৃবৃন্দ, কালীগঞ্জ শ্যামনগর সহ জেলার নেতৃবৃন্দ, আমার প্রাণ প্রিয় শ্যামনগর কালীগঞ্জের কর্মী বাহিনী, যুবক ভাইরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এলাকার আপামর জনগণ, সম্মানিত শ্যামনগরবাসী, কালীগঞ্জবাসী, সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, কেন্দ্রীয় নেতা বক্তব্য রাখবেন। আমি 2-3টি পয়েন্টে কথা বলতে চাই। প্রথম কথা হলো, গত 15.5 বছরে আমরা সাতক্ষীরার জনগণ, শ্যামনগর কালীগঞ্জের জনগণ রাতের আধারে শিয়ালের মতো ধরা, মুরগি ধরার মতো অবস্থা করে এখানে দায়িত্বশীল পুলিশ বাহিনীরা যেভাবে হেনস্থ করেছিল, আমরা যেভাবে আতঙ্কে দিন কাটিয়েছিলাম, ঘরে ঘুমাতে পারে নাই, ঘের ভেড়িতে সেখানেও থাকতে পারে নাই, বাচ্চা কাচ্চা নিয়ে শান্তিতে বসবাস করতে পারে নাই। আমার বিরুদ্ধে 80টা মোকদ্দমা করা হয়েছে, বারবার জেলে যেতে হয়েছে, এমন কোন বছর নাই আমাকে জেলে যেতে হয় নাই। আমার 2-3 লোক দিয়ে একসঙ্গে কথা বলতাম, অমনি করে আমাদের ধরে নিয়ে জেলে ঢুকাই দিত। ওই স্বৈরাচারী খুনি হাসিনার সরকার 2009 সালে ক্ষমতায় এসে জামাতের নেতৃবৃন্দকে ফাঁসির মাধ্যমে হত্যা করে তার স্বৈরাচারী কার্যক্রম শুরু করে। আর 2025 সালে 24 সালে জামাতের নিবন্ধন বাতিল করে
সে মূলনীতি ছিল আমি চিরজীবন বাংলার তত্ত্বে আমরা থাকবো। আল্লাহর বিধান পারে নাই, আমাদের নিবন্ধন বাতিল হলো। 4 দিন পরে সেও বাতিল হয়ে মামার দেশে চলে গেল। ওই স্বৈরাচারী হাসিনা আবার এখানে আসার জন্য ষড়যন্ত্র করছে। আপনারা কি মেনে নিবেন? আমরা চাই ওই স্বৈরাচারীর শক্তি বাংলার জমিনে আর কোনদিন তার উত্থান না ঘটো। গোমার খুনের রাজত্ব শেষ হয়ে যাক, চাঁদাবাজি দখলকারী রাজত্ব শেষ হয়ে যাক। আমরা চাই বৈষম্য দূরীভূত হয়ে যাক। আমরা চাই আমাদের কথা বলবার অধিকার আমরা ফিরে পাই। আমরা চাই আমাদের ভোটাধিকার ফিরে পাই, আমাদের মানবাধিকার ফিরে পাই। এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে সকল দল মতের ঊর্ধ্ব থেকে জামাত ইসলামীকে পার্লামেন্টে পাঠাতে হবে। রাজি আছেন নাকি আপনারা? আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা সমগ্রকে সাজাতে চাই। এখানে ব্রিজ, কালভার্ট, রাস্তা, এখানে সুন্দরবনের পর্যটন কেন্দ্র, এখানে এই শ্যামনগর পুরপাড়ের যমুনার খাল, এখানে পানি নিষ্কাশন করা, স্কুল, কলেজ, মাদ্রাসা, হাসপাতালের শ্রেণীবৃত্তিকরণ, ভাইরা আমার, এখানে উন্নয়নের বাজার ঘাটের নির্মাণ, আমরা সকল কিছু দিতে প্ল্যান করেছিলাম। সেই প্ল্যানের ধারাবাহিকতা আগামীতে বজায় রাখতে চাই। এজন্য আমরা আপনাদের কাছে আহ্বান জানিয়ে দোয়া চেয়ে আপনারা কষ্ট করে ওই কবরদাক্ষী থেকে কাকশিয়ারি পর্যন্ত আর এই সুন্দরবনে 24 পরগনার পাশ থেকে সাতক্ষীরা কলারোয়া পর্যন্ত এই যে অবস্থান যেখানে আছে, আপনারা এই কালীগঞ্জের সামনে করে ফিরে এসেছেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তৌহিদি জনতা, বাংলাদেশ জামাতে ইসলামী শ্যামনগর উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল কর্মী সম্মেলনে এ পর্যায়ে বক্তব্য দিয়ে আসছেন বাংলাদেশ জামাতে ইসলামী কেন্দ্রীয় সংগঠক খুলনা অঞ্চল প্রধান আতঙ্ক করার জন্য, আল্লাহর দ্বীনের পক্ষে জনমত গঠন করার জন্য দল মত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম, অমুসলিম সকলে মিলে আদর্শ সমাজ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে আমরা সকলে ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা আমাদেরকে সকল ধরনের বৈষম্য দূর করার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। সর্বোপরি আল্লাহর জান্নাতে যে যদি সকলের দেখা হয়, এটি হবে সবচেয়ে বড় জিনিস। আল্লাহ তাআলা এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে নির্যাতিত, সবচেয়ে নিষ্পেষিত যে জনপদ, সাতক্ষীরার নাম শুনলে ঢাকা শুধু নয়, সারা দেশ শুধু নয়, বিদেশের সকল জায়গায় সকলেই তাকিয়ে থাকে সাতক্ষীরার জনগোষ্ঠী আমরা দেখি। অতএব এখানে শুধু নির্যাতন নয়, শুধু জেল নয়, শুধু জুলুম নয়, শুধু হামলা নয়, শুধু মামলা নয়, বুলডোজার পর্যন্ত চাপিয়ে দেওয়া হয়েছিল। সকলে জানেন আমাদের সাবেক সফল এমপি, সাবেক জেলা আমির, অধ্যক্ষ আমাদের প্রাণপ্রিয় অধ্যক্ষ সেই আব্দুল খালেক এমপি সাহেব, তার বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছিল। তার সাথে সর্বশেষ সাক্ষাৎ হয়েছিল কিরানীগঞ্জের লাল বিল্ডিং এ। উনি বলেছিলেন বুলডোজার দিয়ে ভাঙার পরে আমাকে যখন রিমান্ডে বলা হলো আপনি সমঝোতা করেন, উনি বলে কোশ্চিন কালে হতে পারে না, ক্ষমা ওহানু বলে চিৎকার দিয়ে গোয়েন্দাদের সামনে বলেছিলেন ইমানদার কখনো দুর্বল হয় না, অনাস্তাকারু কোশ্চিন কালো ইমানদাররা আশ্রয় প্রার্থনা করে না, ক্ষমা ভিক্ষা চায় না, সমঝোতা করে না। আসুন বাতিলের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, বৈষম্যের বিরুদ্ধে বড় আন্দোলন, দুর্বার আন্দোলনের মাধ্যমে আমরা একত্রবদ্ধ হই। আল্লাহ তাআলা কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের শহীদ কাফেলা
বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহ্যবাহী সুন্দরবন তৎসন্নিহিত দক্ষিণ বাংলার অন্যতম উর্বর এ জমিন, ইসলামের জন্য উর্বর জমিন শ্যামনগর উপজেলা জামাত কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি আমাদের সুপ্রিয় উপজেলা আমির মোহতারাম মাওলানা আব্দুর রহমান, আজকের এই সম্মেলনের বরেণ্য প্রধান অতিথি বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম দিক নির্দেশক, বাংলাদেশের শহীদ কাফেলা জামাত ইসলামীর অন্যতম অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, এদেশের ইসলামী আন্দোলনের দুঃসময়ে বাংলাদেশ জামাত ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল, শহীদ কাফেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, ঐতিহ্যবাহী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিনেট সদস্য, প্রখ্যাত আলেমে দ্বীন ইসলামিক স্কলার জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান, মঞ্চে উপবিষ্ট আজকের এই সম্মেলনের বরেণ্য বিশেষ অতিথি, বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম এক দিকপাল, পাশের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের কৃতি ছাত্র, সাতক্ষীরার সুদীর্ঘকালের সংগ্রামী সাবেক জেলা আমির, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশের জাতীয় স্থানীয় সকল পঞ্চায়েত নির্বাচনের কেন্দ্রীয় সংগঠনের নির্বাচনী কমিটির সম্মানিত সদস্য সচিব, আগামী দিনে তালা কলারওয়ার সংসদীয় আসন থেকে অ্যাডভোকেট আনসার আলী সাহেবের উত্তরসূরি হিসেবে জামাতের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা অধ্যক্ষ ইজ্জতুল্লাহ সাহেব, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশের ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার রাহবার, দক্ষিণ বাংলার শ্রেষ্ঠতম আলেমে দ্বীন, গোটা দক্ষিণ বাংলার জনপ্রিয় জনরঞ্জিত জননেতা, আগরটারি ঐতিহ্যবাহী মাদ্রাসার মুহাদ্দিস, আমাদের সাবেক জেলা আমির মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, এই শ্যামনগরের কৃতি সন্তান, দুইবার যাকে আপনারা জাতীয় সংসদের সদস্য নির্বাচিত করে নিজেরা গৌরবান্বিত হয়েছেন, আপনাদের পক্ষ থেকে জাতীয় সংসদে ঐতিহাসিক অবদান রেখেছেন। এই দক্ষিণ বাংলার নানা শ্যামনগরবাসী আজকের এই বিশাল কর্মী সম্মেলন বিকালে অনুষ্ঠিত হচ্ছে, সকালে ও শরণাধিকালের সর্ববৃহৎ মহিলা কর্মী সম্মেলন হয়েছে। সেজন্য সাতক্ষীরা ইসলামী আন্দোলনের ক্ষুদ্র দায়িত্বশীল হিসেবে শ্যামনগরবাসীকে আমি অভিনন্দন জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমরা আশা করছি গোটা শ্যামনগরের বিভিন্ন ইউনিয়ন থেকে, দূর দূরান্ত থেকে নৌকা পার হয়ে, পায়ে হেঁটে, ভ্যানে বিভিন্ন জায়গা থেকে জনতার ঢল নামছে। অল্পক্ষণের মধ্যে আজকের এই ময়দান ঐতিহাসিক জনসমুদ্রে পরিণত হবে ইনশাআল্লাহ। বন্ধুগণ, বক্তব্য আমাদের প্রধান অতিথি পেশ করবেন। আমি এতটুকু কথা বলতে চাই, এই শ্যামনগরকে যদি এগিয়ে নিতে হয়, বিগত দুইবার যিনি পরীক্ষিত, আপনাদের বাংলাদেশের অর্থনীতির অন্যতম দিক এবং বিভাগ, একটি অর্থনীতিকে চাঙ্গা করে এই দক্ষিণ বাংলার যে হোয়াইট গোল্ড বলে খ্যাত সুন্দরবন সহ নানা সম্পদে পরিপূর্ণ এই শ্যামনগর বাংলাদেশের অর্থনীতিকে যোগান দিয়ে যাচ্ছে। এই শ্যামনগরের মানুষের অধিকার এখনো অনেক বাকি রয়েছে। শ্যামনগরের রাস্তাঘাট আরো উন্নত হতে হবে, শ্যামনগরে বিমানবন্দর হতে হবে, শ্যামনগরে রেল লাইন আসতে হবে, পর্যটন কেন্দ্রকে আরো সমৃদ্ধ করতে হবে। বিশ্বের অন্যতম একটি সুন্দরবন, এই বন, প্রাকৃতিক বন, এই সৌন্দর্য উপভোগ করার জন্য সারা দুনিয়ার পর্যটকরা চলে আসবে। বাংলাদেশের অর্থনীতিতে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম করতে হবে। এই শ্যামনগরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা দীর্ঘকাল ধরে মরহুম কাজী শামসুর রহমান সাহেব পায়ে হেঁটে কালীগঞ্জ থেকে আসতেন, তার সঙ্গে আসতেন আমাদের আব্দুস সোমান চাচা,
তার সঙ্গে আসতেন মনু মহারিজউদ্দিন সাহেব। আমি নিজে সাক্ষ্য দিচ্ছি, 23 বছর বয়সে শ্যামনগরের এই কোর্টে আমি চাকরি করতাম। অন্য 10 দিন 15 দিন সময় নিয়ে এসে প্রত্যেকটি প্রান্তরে পায়ে হেঁটে হেঁটে যে জনপদ, যে ফাউন্ডেশন, যে ইসলামী আন্দোলনের বীজ বপন করেছিলেন, সেই বীজ থেকে চারা গজিয়ে এটাকে লালিত পালিত হয়ে মহি রূহ আকার ধারণ করেছে। এই শ্যামনগরের অন্যান্য মত পথের অনুসারীদেরকে আমি সমালোচনা করতে চাই না। বন্ধুগণ, জাতি অনেককে দেখেছে। বিগত 17 বছরের দুঃশাসন গোটা বাংলাদেশের কারাগারে পরিণত হয়েছিল। হাজার হাজার মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। দেশের ব্যাংক ব্যবস্থা লুট হয়েছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গিয়েছে। গোটা জাতি বৈদেশিক ঋণে জর্জরিত একটি ভিখারির জাতিতে পরিণত হয়েছে। এই অবস্থায় বিরোধী দলকে প্রতিবাদ করতে দেওয়া হতো না। বেরোলে গুলি, হামলা, মামলা দিয়ে গোটা দেশবাসীকে বিপর্যস্ত করে 41 সালকে টার্গেট করে সময়ের ব্যবধানে চিরকাল যেন বাংলার মসনদে টিকে থাকার পরিবেশ যারা সৃষ্টি করেছিল। বন্ধুগণ, আমরা সামনেই তো বিরোধী দল বিপর্যস্ত ছিলাম। তাই আল্লাহর আরশ থেকে ফয়সালা গ্রহণ করে বাংলার তরুণ, শিশু, কিশোর, যুবক যুবতীদেরকে দিয়ে সংগঠিত করে বৈষম্য বিরোধী আন্দোলন সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা এর সাথে বাংলাদেশের সকল মানুষকে সম্পৃক্ত করে একটি সফল গণ অভ্যুত্থান সৃষ্টি করে এই স্বৈরাচার শেখ হাসিনা এবং তার দোসরদেরকে বাংলাদেশের রাজনীতি থেকে, ক্ষমতা থেকে বিতাড়িত করে মামার বাড়ি, পিসির বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। আজকের এই দেশটাকে গঠন করতে হবে, জাতীয় ঐক্য সৃষ্টি করতে হবে। এই অপশক্তি যদি মাথা নাড়াজ চাড়া দিয়ে উঠতে না পারে, সেই জন্য জাতীয় ঐক্য সংঘবদ্ধ হবে, তাদেরকে নাস্তানাবুদ করে দিতে হবে। বন্ধুগণ, বাংলাদেশের মানুষ মনে করে সব মত পথ রাজনৈতিক শক্তির সাথে জাতি গ্রহণ করেছে। আমরা সত্যিকার স্বাধীনতার সফল আমরা পাইনি। বাংলাদেশে নতুন একটি রাজনৈতিক শক্তির উত্থান হবে ইনশাআল্লাহ। সেইটি বাংলাদেশের বৃহত্তর ইসলামী আন্দোলন জামাত ইসলামীর আমিরের নেতৃত্বে সকল ইসলামী দলগুলোকে সাথে নিয়ে তৃতীয় শক্তির উত্থান করিয়ে এই বাংলাদেশটাকে ক্ষুধা মুক্ত, দারিদ্রতা মুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতি মুক্ত সোনার বাংলাদেশ গড়ে তোলার চেষ্টায় আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা এগিয়ে চলুন, আপনাদের সংগঠনকে আরো মজবুত করুন। কেন্দ্রীয় নেতৃবৃন্দ দূর দূরান্ত থেকে এসে আমাদেরকে ধন্য করেছেন, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। যতদিন রবে ওই নদী বহমান, তবে ততদিন বেঁচে মোদের এই যতদিন হবে ওই নদী বহমান, তবে ততদিন
সাংবাদিক বন্ধুগণ, পুলিশ ও প্রশাসন, সংগ্রামী শ্যামনগরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামীকে মন্ত্রীরা বাংলাদেশ থেকে জামাতকে নির্মূল করার বক্তব্য দিতেন, তারা কি একটাও দেশে আছে? নেতৃবৃন্দ, বিশেষ করে এই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন ইউনূসকে তুচ্ছ করে নদীতে ফেলে দিতে হবে, ডুবাতে হবে। এই ইউনূস আজকে মসনদে হাসিনা কোথায়? সংগ্রামী তৌহিদি জনতা, সেই হাসিনার দোসররা আজকে বিভিন্ন জায়গায় বসে আছে, ওকে ঝুঁকি মারছে, কারোর কাঁধে চড়ে জামাত ইসলামী এবং এদেশের মানুষকে হুমকি দিয়ে যাচ্ছে। আজকে আমরা বলতে চাই, আপনারা প্রীতি টেস্ট খেলবেন না। আওয়ামী লীগ এবং তাদের দোষদের জামাত ইসলামী ফাইনাল খেলা করে এখনো টিকে আছে। আপনি চাইলে চট করে ইন্ডিয়া থেকে বাংলাদেশে ঢুকবেন ঘোষণা দিয়েছেন। এই